যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও বামপন্থী তারা আসুন আমরা একসঙ্গে হাত মেলায় বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি। মানুষ এইভাবে বরদাস্ত করবে? জিনিসপত্রের দাম ভাবা যায়, আনাজের দাম ভাবা যায়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এবং এত বৈষম্য। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ভারতবর্ষের মতো এত বৈষম্যের অর্থনীতি পৃথিবীতে আর কোথাও নেই। ফলে এই বৈষম্য প্রতিদিন বাড়ছে। এবারের বাজেটও ইঙ্গিত করছে সেই বৈষম্যকেই বাড়াবে। এখানে আরেকটা শক্তি হচ্ছে যারা বামপন্থী নয়, যারা দীর্ঘকাল আমাদের দেশে শাসন করেছে, আমরা যাদের বিরুদ্ধে মূলত লড়াই করতাম অতীতে, সেই জাতীয় কংগ্রেস। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসও মনে করে যে দেশের সংবিধান, গণতন্ত্র, এটাকে যদি রক্ষা করতে হয়, আমাদের দেশের যে শক্তি, সংহতি, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদী বিশ্বাস, এগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি, তাহলে আমাদের পরম্পরা বিরোধী এবং বহুত্ববাদ বিরোধী একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি, যারা চিরকাল ভারতবর্ষের রাজনীতিতে ঘৃণিত ছিল, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ ছিল না, যদিও RSS এর জন্ম হয়েছিল 1925 সালে, তার ব্রিটিশের দালালি করেছিল। স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দেওয়া ছিল যাদের কাজ। সেইরকম একটা শক্তি ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং তারা আমাদের দেশের ব্যবস্থাটা, পরম্পরাটাকে ঘুরিয়ে দিতে চাইছে, মধ্যযুগে নিয়ে যেতে চাইছে এবং সেই শক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হচ্ছে প্রাথমিক কাজ বলে অভিজ্ঞতা থেকে কংগ্রেসও মনে করছিল। ফলে কংগ্রেস আমাদের সঙ্গে পশ্চিমবাংলায় একমত হয় যে এখানে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলের সরকারকে পরাস্ত করতে হবে। কিন্তু কার্যত দাঁড়িয়ে যায় লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের একটা বোঝাপড়া। সেই বোঝাপড়া নিয়ে আমরা নেমেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এটা যে এত বেশি ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে এবং নানাভাবে ঘৃণ্য চক্রান্ত হয়েছে। হিন্দু মুসলমানের বিভক্ত করে দেওয়া ভোটারদের, তারপরে অর্থ বল, বাহুবল, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করা, ইলেকশন কমিশনকে নির্বাচন করার আইন পাল্টে দিয়ে নিজস্ব দলীয় পছন্দের লোককে নির্বাচন কমিশন করা, এই সমস্ত ঘটনা তৃণমূলকে পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে বিজেপিকে বাহুবলী করে তুলেছে। সেই শক্তির কাছে আমরা পরাস্ত হয়েছি। মানুষকে আমরা বোঝাতে পারিনি যে তৃতীয় শক্তি কেন মানুষের জন্য প্রয়োজন। আমরা বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু নীতিগতভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একটা তৃতীয় বিকল্প গড়ে তোলার চেষ্টা, বাইনারি ভাঙার যে চেষ্টা, এটার মধ্যে কোনো ভুল ছিল বলে আমরা মনে করি। বিশেষ করে রাজ্য সরকারের যে দুর্নীতি, কর্মসংস্থানহীনতা, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে 2 কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলেছিল সেটা দিতে পারেনি, ব্যর্থ, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ, এইগুলো কি মানুষকে আপনারা বোঝাতে বা মানুষ প্রচারে নিয়ে যেতে আপনারা খানিকটা ব্যর্থ হচ্ছেন বলে মনে করেন? না, ব্যাপার হচ্ছে যে আমরা দেখুন এই চেষ্টাটা করছি 16 সাল থেকে। 16 সালে বিধানসভায় কংগ্রেসের সঙ্গেও এই বামফ্রন্টেরই একটা বোঝাপড়া হয়েছে। 19 সালে গিয়ে লোকসভায় আবার সেই বোঝাপড়া ভেঙে যায়। অ্যাকচুয়ালি কার্যত তখন সিটিং 2 MP ছিল কংগ্রেসের, আমরা সেই 2 সিটিংয়ে কন্টেস্ট করিনি, তাদেরকে সমর্থন দিয়েছিলাম। সেবারে সেই 2 কংগ্রেস জিতেছিল, বাকি কংগ্রেস হয়েছে, আমরা শূন্য হয়েছি। 21-এ আবার আমরা অভিজ্ঞতা থেকে ফিরে আসি, ঐক্যবদ্ধ হই, কিন্তু আমরা উভয় পক্ষ শূন্য হয়ে যায়। এবং 21-এ বিধানসভার পরে আপনি লক্ষ্য করবেন যে যতগুলো, বিশেষ করে বালিগঞ্জ এবং সাগরদিঘি যে বাই ইলেকশন হল বিধানসভায়, সেখানে বামেদের ভোট বিপুলভাবে বাড়ল। প্রায় আপনার 30%-এর কাছাকাছি ভোট বালিগঞ্জে বামেরা পেল। আর সাগরদিঘিতে তো বামেদের সমর্থিত কংগ্রেসের প্রার্থী জিতল। তারপরে কলকাতা কর্পোরেশনের নির্বাচন,
তারপরে পৌরসভাগুলোর নির্বাচন, তারপরে পঞ্চায়েতের নির্বাচন, এখানে দেখবেন এই তৃতীয় শক্তির ভোট বাড়ছিল, বামেদের ভোটও বাড়ছিল। মিটিং মিছিলে আগের তুলনায় লোকজন বাড়ছিল, প্রচুর এই প্রজন্মের যুবক যুবতী ছেলেমেয়েরা তারা জড়ো হচ্ছিল। কিন্তু যে কারণেই হোক, সেটা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে যারা কেন্দ্রে বিজেপি সরকার চায় না, তারা রিস্ক নিতে চায় না, এবং যারা রাজ্যে তৃণমূলকে চায় না, তারাও কোনো রিস্ক নিতে চায় না। ফলে সেই যে গ্রোথটা, সেই গ্রোথটা অর্থাৎ থেমে গেল, থেমে গিয়ে ভোটটা একেবারে টোটালি পোলারাইজড হয়ে গেল। বামেরা আবার সেই 21 সালের 5% ভোটে চলে এলো। মাঝখানে যে ভোট বাড়ছিল, পৌরসভাতে 10-12% ভোট তৈরি হয়েছিল বামেদের, পঞ্চায়েতে দেখা গেছিল 15-16% ভোট তৈরি হয়েছিল বামেদের, সেগুলো অর্থাৎ উদাও হয়ে গেল। অর্থাৎ এই যে পোলারাইজেশন অফ দ্য ভোট, এই যে মিডিয়াগুলো চেষ্টা করছিল, কর্পোরেট মিডিয়া এবং তৃণমূল বিজেপি চেষ্টা করছিল, ক্যাপিটাল আমাদের দেশে তারা মদত দিচ্ছিল, সেটা খানিকটা সফল হয়েছে। রাজনীতিতে সফলতাও ধারাবাহিকভাবে আসে না, ব্যর্থতাও ধারাবাহিকভাবে থাকে না, ফলে পরিবর্তন হতে পারত। আমরা মনে করি মানুষের ওপরে যে অবিচার এবং বৈষম্য হচ্ছে, যে পরিমাণ দুর্নীতি, মানে ভাবা যায় না, কল্পনা করা যায় না অতীতের ইতিহাস থেকে আমাদের দেশে এই ধরনের সংস্কৃতি, যে গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে, খাদ্য দপ্তরের মন্ত্রী সহ অফিসাররা জেলের মধ্যে, এত বড় বড় দুর্নীতি, এবং সেই দুর্নীতি মানুষকে প্রভাবিত আপাতত করছে বলে মনে হচ্ছে না, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, মানুষ এত প্রভাবিত হচ্ছে না। চাকরি নেই, এই যে বাজেট পেশ হল, 1 কোটি লোককে কি শিক্ষা অভিনবিশ তৈরি করা, মাসে 5,000 টাকা দেওয়া, আরে শিক্ষানবিশ যখন 1 বছর বাদে যোগ্য হয়ে সার্টিফিকেট নিয়ে বেরোবে, সে চাকরি পাবে কোথায়? সরকারি ক্ষেত্রে একদম সমস্ত শূন্য পদে নিয়োগ বন্ধ, কি রাজ্যে কি কেন্দ্রে, কোনো নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে না, হু হু করে বেকারির পার্সেন্টেজ বাড়ছে। এ কি এমনি এমনি মানুষ এইভাবে বরদাস্ত করবে? জিনিসপত্রের দাম ভাবা যায়, আনাজের দাম ভাবা যায়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, এবং এত বৈষম্য। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ভারতবর্ষের মতো এত বৈষম্যের অর্থনীতি পৃথিবীতে আর কোথাও নেই। ফলে এই বৈষম্য প্রতিদিন বাড়ছে, এবারের বাজেটও ইঙ্গিত করছে সেই বৈষম্যকেই বাড়াবে, সেটা কম হবে না। ফলে আমাদের ধৈর্য ধরে মানুষের সঙ্গে সাথ থাকতে হবে, মানুষের সঙ্গে সংযোগ। মানুষ ছাড়া তো বামপন্থা নয়, বামপন্থীরা বাঁচে না মানুষ ছাড়া। সেখানে কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতি আমাদের পূরণ করতে পারতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানুষের যে দৈনন্দিন দুর্দশা দুর্গতি, তার পাশে থাকা, এর প্রবলতা বাড়াতে হবে।